এখানে ঐক্যমত কমিশন সংস্কারে সবচেয়ে মূল গুরুত্বপূর্ণ যে জায়গাটায় সংকটটা তৈরি হচ্ছে, সংকটটা তৈরি হয়েছে যে আপা বলছেন যে প্রায় 166টার মধ্যে বিএনপি সম্ভবত 140টার অলমোস্ট এক হয়ে গেছে। এটা শুধু নট বিএনপি, আপনি এনসিপি, জামাত, সিপিবি, ইসলামী আন্দোলন প্রত্যেকটা দল অলমোস্ট 130টা এক। তাহলে ভিন্নমত কোনটা? যেগুলো এক সেগুলো তো একই, সেগুলো নিয়ে তো আসলে আর আলোচনার দরকার নাই। তো ভিন্নমত কোন জায়গায়? ভিন্নমত হচ্ছে বাকি 30টা বা 20-25টা। সমস্যাটা হচ্ছে যারা পরীক্ষা দিচ্ছে, মানে এই সবগুলো দল মিলে তো পরীক্ষা দিচ্ছে, মানে পরীক্ষার খাতায় লিখতেছে, কিন্তু এর মধ্যে শুধুমাত্র বিএনপি চাচ্ছে পরীক্ষার খাতাটা তারা নিজেরাই দেখবে। তম পর্বে সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন 4 জন অতিথি। আমার হাতে ডানে আছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আমার হাতের বামে আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, আছেন এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজকের এই পর্বে আমরা আলোচনা করব জুলাইয়ের 3 তারিখ, যখন আলোচনা করছি জুলাই গণঅভ্যুত্থানে 1 বছর, অন্তর্বর্তী সরকারেরও 1 বছর খুব শীঘ্রই পূর্ণ হবে। এই 1 বছর কেমন ছিল? এই 1 বছরের শেষে প্রশ্ন উঠেছে সেই ঐক্যটা, সেই 2024-এর যেই 5 আগস্টের যে ঐক্য, সেই ঐক্যের জায়গাটা কোথায়? এই জায়গাটা যে কিছুটা চির ধরলো, এর কারণ কি, এবং এই যে ঐক্যের জায়গাটা অটুট করতে বা কী করা দরকার? আলোচনা করব ঐক্যমত্য কমিশনের যেই রাজনৈতিক দলগুলোকে একত্র করার যে প্রচেষ্টা, এটা কতটা সফল হবে, সেই সাথে নির্বাচন সহ সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করব বিএসআরএম গণতন্ত্র এখানে। ঐক্য, আমি মনে করি যে আজ থেকে 1 বছর আগে যে বিষয়টিতে আমরা সকলে দল মত নির্বিশেষে বাংলাদেশের সাধারণ নাগরিক যারা হয়তো রাজনীতিও কখনো করেননি, সকলেই একমত হয়েছিলাম যে এরকম একটি সরকারকে অনির্বাচিত এবং ফ্যাসিস্ট, মাফিয়া, লুটতরাজকারী, লুম্পেন একটা সরকারকে আর সময় দেয়া যাবে না। এই একটা বিষয়ে আমাদের খুব দৃঢ়ভাবে ঐক্যমত হয়েছিল এবং তারই ফলশ্রুতিতে আমাদের 1 মাস 5 দিন তীব্র আন্দোলন এবং শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়। সুতরাং ওই সময়কার সেই ঐক্য, আমি মনে করি না যে মানে আমাদের মূল যে জায়গাটা ছিল যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র আরেকবার পুনরায় রূপ দেয়া, বাংলাদেশের মানুষের যে সাংবিধানিক অধিকারগুলো আছে সেগুলো তাদের হাতে ফিরিয়ে দেয়া, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেয়া, আইনের শাসন কায়েম করা, বাংলাদেশ থেকে গুম বিচার বহির্ভূত হত্যাকে চিরতরে বিদায় করা, এই যে কতগুলো মূল বিষয়, এই বিষয়গুলোতে সেই সময় 1 বছর আগে যেমন ঐক্যমত হয়েছিল, আমার মনে হয় না রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই বিষয়ে এখনো কোনো রকম কোনো অনৈক্য আছে। হ্যাঁ, ডেফিনেটলি হাউ টু অ্যাচিভ দ্য গোল, সেই পথে এক একজন তার এক এক রকম প্রস্তাব দেবে। কিভাবে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আবার উত্তরণ করাতে পারি, কিভাবে আমরা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে পারি, কিভাবে আমরা বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাহী বিভাগের ক্ষমতার মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স আনতে পারি, কিভাবে আমরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ক্ষমতা কিংবা মন্ত্রী পরিষদের ক্ষমতা পরস্পর যাতে একটা ব্যালেন্সের মধ্যে থাকে সেটা নিশ্চিত করতে পারি, কিভাবে আইনের শাসন কায়েম করা যায়, কিভাবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা যায়, কিভাবে দেশের সকল মানুষের জন্য, যেটাকে বলা হয় যে কাউকে আইনের বাইরে গিয়ে শাস্তি দেওয়া যাবে না, সেটা আপনি গুম বলেন, বিচার বহির্ভূত হত্যা বলেন, কিংবা অন্য কোনো আনজাস্ট উপায় বলেন, সেইভাবে কিভাবে সেটা করা যায়, এই ব্যাপার নিয়ে হয়তো বিএনপির সঙ্গে এবি পার্টির সঙ্গে জামাতের সঙ্গে এনসিপির মতের ভিন্নতা আছে, কিন্তু আমরা কি অ্যাচিভ করতে চাই, কেমন বাংলাদেশ চাই, সেটা নিয়ে আমার মনে হয় না যে খুব বেশি। আপনার কাছে কি মনে হয় কিনা যে লক্ষ্য অর্জনে 1 বছরের যে পথটা, বিএনপির পথ চলাটা ঠিক আছে কিনা? কারণ নানা দিক থেকে নানা সময় শুনতে হয় যে বিএনপি এই 1 বছরে যে পথে হেঁটেছে, বিএনপি কয়েকটা বিষয়ে খুব শক্তভাবে প্রমাণ দিয়েছে। এক হচ্ছে বিএনপি অসম্ভব অ্যাকোমোডেটিভ একটা রাজনৈতিক দল। কিরকম? বিএনপির যে পরিমাণ ব্রুট মেজরিটি আছে এবং বিএনপি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে মাঠে ক্রিয়াশীল, তার তুলনায় এত বড় একটি সংগঠন যে তারা যদি কোনো প্রস্তাবেও রাজি না হতো, কিছু করার ছিল না। কিন্তু আপনি দেখেন 10 বছর একজন প্রাইম মিনিস্টার, তার বেশি কেউ থাকতে পারবে না। অনুচ্ছেদ 70 সেটা সংশোধন করা, বিচার বিভাগ, হাইকোর্ট বিভাগকে ডিসেন্ট্রালাইজ করা, বিভিন্ন বিভাগে এক একটা করে হাইকোর্ট বেঞ্চ দেয়া, একমত হয়েছে। উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বাইক্যামেরাল পার্লামেন্ট করা, 100টি নারী আসন, এই ব্যাপারেও বিএনপি একমত হয়েছে। আমরা দেখেছি যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্ধারণ করার ব্যাপারে বিএনপি কোনো আপত্তি জানায় নাই। বিএনপি সংসদীয় যে কমিটিগুলো হবে সেগুলোর চিফ হিসেবে
বিরোধী দল থেকে 4টা মোস্ট ইম্পর্টেন্ট কমিটিতে বিএনপি বলেছে ঠিক আছে বিরোধী দল থেকে আমরা নেব। এর চেয়ে বেশি ছাড় আসলে একটা রাজনৈতিক দল আর কতটা দিতে পারে? কিন্তু আপনি এই আমাকে অভিযোগ বলেন। আছে বিএনপি শুধু নির্বাচনও করেছে। আমরা কি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য 17 বছর আন্দোলন করি নাই? আপনি আমাকে বলেন, বাংলাদেশের যেই লোকটার বয়স এখন 40, সেই লোকটা কিন্তু জীবনেও ভোট দেয় নাই। তো সেই লোকটার ভোটের অধিকার নিশ্চিত করার জন্য কি আমরা গত 17 বছর, এবং দেখুন একটা কথা আমি বলি, এই যে 36 দিনের যে আন্দোলনের কথা আমরা বলি, সার্টেনলি এটা একেবারে আন্দোলনের পিক, কিন্তু এই আন্দোলনের একটা প্রেক্ষাপট আছে। এই প্রেক্ষাপটে বিএনপির অগণিত নেতাকর্মী তার জীবন দিয়েছে, অগণিত নেতাকর্মী আহত হয়েছে, নিহত হয়েছে, গুম হয়েছে, পুলিশের কাস্টাডিতে থেকেছে, হেফাজতে মার খেয়েছে, নখ তুলে ফেলা হয়েছে। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে একদম ওয়ার্ড লেভেলের কর্মীরা পর্যন্ত শত শত মামলা হয়েছে। অ্যাক্টিং চেয়ারম্যান দেশে ফিরতে পারেন নাই গত 17 বছর। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই বয়সে মিথ্যা মামলায় জেলে যেতে হয়েছে। এর চেয়ে বড় ত্যাগ বিএনপি আর কি স্বীকার করবে? আর নির্বাচন যদি না হয় বাংলাদেশে, আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি আজকে এই টেবিলে একটা প্রশ্ন তুলছি। অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কিভাবে নিজে প্রেক্ষাপটটা, নতুন প্রেক্ষাপট। ধন্যবাদ তাইমুর, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আমাদের যে ঐক্যটা তৈরি হয়েছে এটা কিন্তু একটা পথ চলা ছিল, সবাই এক দাবিতে একসাথে আসে নাই। তো ঢাকা থেকে কেউ, রংপুর থেকে কেউ, রাজশাহী থেকে এসে আমরা একটা জায়গায় এসেছি, এক জায়গায় পথ মিলে গেছে। বিএনপির দাবি ছিল কি? বিএনপির দাবি ছিল খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের দেশে ফেরত আসা, নেতাকর্মীদের মুক্তি এবং বেসিক্যালি একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন। এটাই ছিল বিএনপির, মানে আপনি যদি সংক্ষিপ্ত করেন এটাই মূল দাবি ছিল। জামাতের দাবি কি ছিল? তাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে, তাদের দলকে কাজ করতে দিচ্ছে না, নিবন্ধন বাতিল ইত্যাদি ইত্যাদি। তারাও এসে বলেছে যে একটা অবাধ সুষ্ঠু যে কোটা নিয়ে যে আন্দোলনটা হয়েছে, ছাত্ররা কিন্তু শেখ হাসিনার পদত্যাগের আন্দোলন শুরু করে না, তারা কোটা দিয়ে শুরু করেছে। সেই কোটাকে নিয়ে যখন খেলতে চেয়েছে বেশি, সেটাই এসে 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 লাস্টে এসে এক দফা দাবিতে, এবং সবাই আমরা একসাথে একাত্র হয়েছি। খুব স্বাভাবিক, আমরা তো ঐক্যবদ্ধ আসলে ছিলাম না। একটা নিপীড়ন আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে। নিপীড়ন যখন অ্যাপারেন্টলি সরে গেছে, এখন আমরা আবার অনেকের জায়গায় ফিরে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে এই অনেকের জায়গায় ফিরে যাওয়াটা সঠিক কিনা, নাকি আমরা ঐক্যবদ্ধ থাকবো, অনেক দিন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবো। হয় না অনেক সময় যে বাবা মারা যাওয়ার পর অনেক দিন ছেলেমেয়েরা একসাথে চলার চেষ্টা করে, আবার অনেক ফ্যামিলি আছে বাবা মারা যাওয়ার সাথে সাথেই তারা সম্পত্তি ভাগ বাটোয়ারা করে নেয়। তো আমাদের এখনকার অবস্থাটা অনেকটা, বাবা মারা গেছে, এখন সবাই ভাগ বাটোয়ারা করে যার যার দাবিতে আমরা নেমে পড়ছি। বাস্তবতা হচ্ছে, দেখেন রুমিন ফারহানা কিন্তু বলেছেন যে ওনারা অনেক স্যাক্রিফাইস করেছেন। আমি কিন্তু একটু দ্বিমত করি, কারণ দেখেন 70 অনুচ্ছেদ সংশোধন, এটা তো বিএনপির দাবি। বিএনপি এখানে কোনো স্যাক্রিফাইস করে না, বিএনপির দাবিটার সাথেই বিএনপি ঐক্যমত পোষণ করেছে। বিএনপি 31 দফাতে সেটা আছে। বিএনপির 31 দফাতে বলা হয়েছে পরপর 2 বারের বেশি কোনো প্রধানমন্ত্রী থাকবেন না, এটা তাদেরই প্রস্তাব। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এটা তাদেরই 31 দফার প্রস্তাব। সুতরাং এখানে বিএনপি খুব বেশি স্যাক্রিফাইস করেছে বিষয়টা তেমন না, বরং বিএনপি এটা বলতে পারে যে এই প্রস্তাব বা এই মানে সংস্কারের বিষয়টা তো আমরাই সূচনা করেছি। এখন কথা হচ্ছে দেখেন, কিন্তু পাবলিক পারসেপশন কি হচ্ছে? পাবলিক পারসেপশন এমন দাঁড়াচ্ছে যে বিএনপি সংস্কার চেয়েছে, বিএনপি সেই সংস্কারের অনাগ্রহী, কারণ আলোচনাগুলো সেভাবে আগাচ্ছে। যেমন দেখেন আপনি বিএনপির 31 দফাতে গেলে দেখবেন একাধিক জায়গায় সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বচ্ছতা, জবাবদিহিতা এবং এগুলো শক্তিশালী করার কথা তারা বলেছে। তো যখনই আমরা এই কমিটির আলোচনাটা করছি, তখন দেখা যাচ্ছে বিএনপি সেখানে নানা বিষয়, নির্বাহী পরিষদের ক্ষমতা হ্রাস হবে ইত্যাদি কথা তুলে সেখানে তারা মানে এক ধরনের নেতিবাচক বা তাদের অনিচ্ছার প্রকাশটা ঘটাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে কার হাতে? আপনি ভাগ করতে পারবেন না। কখনো মনে হবে পুলিশের কাছে, কখনো মনে হবে কোর্টে বিএনপি সবচাইতে বেশি নিগৃহীত হয়েছে, কখনো মনে হবে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে বিএনপি সবচাইতে বঞ্চিত হয়েছে, কখনো মনে হবে রাজপথে ছাত্রলীগের দ্বারা সবচেয়ে, মানে বিএনপি অল আউট। আমি শুধু বিএনপিকে বলছি না, আমরা অল পলিটিক্যাল পার্টি, কিন্তু আমি যদি বিএনপিকে শীর্ষে রাখি তাহলে এটা হয়েছে। তাহলে বিএনপি বিরোধী দলে থাকতে যার হাতে নির্যাতিত হয়েছে, এবং বিএনপি তখন এই কথাগুলো তখনই বলেছে যে হ্যাঁ উপলব্ধি হয়েছে যে না, এগুলো পরিবর্তন হওয়া দরকার।
বিএনপি তখন নিজেকে বিরোধী দলের অসহায়ত্ব জায়গা থেকে চিন্তা করেছে। ঠিক আছে না? আমরা এখন বলি যে 5 লাখ টাকা পেলে আপনি কি করবেন, তখন দেখবেন বলে আমি গরিবকে সাহায্য করব, এটাকে করব, সেটাকে করব। 5 লাখ টাকা পাওয়ার পরে লটারিতে তখন কিন্তু অনেকে নড়ে যায়। এখন বিএনপিকে মনে হচ্ছে বিএনপি আর সেই নির্যাতিত নিপীড়িত মজলুম বিএনপি নাই। এখন বিএনপি বারবার বলছে যে আমরা বড় দল কিনা, বা বিএনপি আসেন না ভোটের খেলায়। বিএনপি সবসময় বলে না আসেন ভোটে, জনগণ যাকে ভোট দিবে সেই হবে। কেন বলে? মানে মনস্তত্ত্বে বিএনপির কাছে মনে হয় যে ইলেকশন দিলেই প্রবৃদ্ধ ঐক্যের জন্য দায়ী কার, এই দায়টা কার? ধন্যবাদ আপনাকে। প্রথমে অনৈক্য, আমি মনে করি অনৈক্য নাই, কারণ ঐক্যটা হয়েছে ফেসিবাদকে খেদানোর জন্য। সে জায়গায় কিন্তু ঐক্য আছে। শেখ হাসিনাকে নিয়ে আসেন, দেখবেন সবাই ঐক্য হয়ে গেছে। শুধু শেখ হাসিনা, আওয়ামী লীগের অ্যাক্টিভিটিসটা শুরু করেন না, দেখেন সব এক হবে। সুতরাং যে ইস্যু নিয়ে ঐক্য ছিল সেটা কিন্তু আছে। এখন অনৈক্য যেটা বলা হচ্ছে, আমি বলবো যে প্রত্যেকটা রাজনৈতিক দলের আদর্শ নীতি আলাদা, এখানে ডিবেট চলবে। সব ইস্যুতে যদি সবাই একমত হয় তাহলে তো দল একটা হওয়ার কথা। দল তো একটা না, দল তো অনেক। এখানে বৈঠক হচ্ছে তো 30টা দলের, 30টা দলের 30টা নীতি আদর্শ পথ চলা আলাদা আছে, সংগ্রামের স্ট্র্যাটেজি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে ধরেন বাম দল আছে, ইসলামিক দল আছে, মধ্যপন্থী দল আছে, সবই তো আছে, সব লেভেলের। সুতরাং এটা আমি বলবো এটা ডিবেট, এটা অনৈক্য না। অনৈক্য এখানে হয় যেখানে অনৈক্য একটা দিক, আর দ্বিতীয়টা দিক হচ্ছে সরকারের পক্ষ থেকেও কিন্তু অনৈক্য সৃষ্টি করার রসদ যোগানো হয়েছে। যেমন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে গিয়ে বলল না, একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। হ্যাঁ, তো তারপরে মিটিং দিয়ে দেখলো 28টা দল হাজির হয়েছে, 25টি দল ডিসেম্বরে নির্বাচন চায়। পরে আর একবার বললো এক পত্রিকায় দিয়ে, যদি পতিত দলের পরামর্শে, একটি দল পতিত দলের পরামর্শে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে সরকার চালানো যদি অসম্ভব করে তোলে, তাহলে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। এটার তার মানে কি, এটাকে বিএনপিকে মিন করছে এবং তিনি বিরোধী দল তৈরি করছে। অর্থাৎ বিএনপির সাথে যারা ছিল, যারা তো একসাথে ছিল, তারা তো বিরোধী দলে ঢুকানো হলো। অর্থাৎ এখানে কিছুটা রসদ যোগানো হয়েছে। সুতরাং এই কথাটা সরকারের প্রধান বলা ঠিক হয় নাই, কারণ তিনি তো ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবে। আর ইস্যুটা হলো ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছে, সেই ঐক্যবদ্ধ রাখা। রাজনৈতিক দলেরও এটা কিন্তু ন্যাশনাল ইস্যু হিসাবে, আমরা তো ফেসিবাদ না, আমরা তো গণতন্ত্র চাই। সুতরাং এটা ন্যাশনাল ইস্যু হিসাবে, গণতন্ত্রের ইস্যু হিসাবে অনেক ছাত্র জনতা জীবন দিয়েছে সেটার কারণে, এবং দীর্ঘদিন প্রায় 17 বছর নির্যাতন সব দলই, বিরোধী দল সবাই নিষ্ঠুরভাবে। বলেন তো পৃথিবীতে এমন কোনো দেশ দেখাতে পারবেন যে দেশ গণতান্ত্রিক দেশ নাম করে আয়নাঘর হয়, বন্দিশালা হয়? হ্যাঁ, মুক্তিযুদ্ধও হয়েছে মানলাম, কিন্তু এটা তো দেখেন এত নির্মমভাবে একটা দেখে আরেকটা আসে, কিন্তু কেউ রাস্তা ছাড়ে না। এইভাবে তো কেউ অকাতরে জীবন দেয় নাই। সেখানে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাত্ররা ডেকে এনে দায়িত্ব দিছে। তিনি এনজিও স্টাইলে সরকার না চালায়, তিনি সরকার প্রধান হিসেবে দেশ চালানো উচিত ছিল। তিনি কিন্তু আমার কাছে মনে হয়েছে খুব কথা না বলে, আপনি দেখেন আপনার লন্ডনে বৈঠক হলো 1 ঘন্টা 20 মিনিট, যে স্টেটমেন্টটা আসলো জয়েন্ট স্টেটমেন্ট, এটার কথা 5 মিনিটের কথা। আর সময় কি করছে আমরা জানি? উনি বলল না, কোনো পক্ষেই বলল না। দ্বিতীয়টা আসেন, দীর্ঘদিন গেল, এই পর্যন্ত গেল, আজ পর্যন্ত ওইটাতে কিন্তু ওই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছিল ইলেকশন কমিশন নির্বাচনের ডেট দিবে। আজ পর্যন্ত নির্বাচন সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন? তিনি সরকার প্রধান, বলেন নাই তো। এমনকি সিইসি দেখা করছে, আসে বলে যে এটা একটা সৌজন্য সাক্ষাৎ ছিল। এটা কি বিয়ে বাড়ি নাকি, মেয়ে দেখতে গেছে নাকি? সিইসি একটা পজিশন যেখানে নির্বাচনের জন্য সারা জাতির তোলপাড় লেগে গেছে, আর উনি গেছেন মেয়ে দেখতে। হ্যাঁ, সৌজন্য সাক্ষাৎ করেছে। আবার শেষে এসে করলো, দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে আমেরিকার ফরেন সেক্রেটারি বলে, ফরেন মিনিস্টার, তার সাথে টেলিফোনে কথা বলছে, এটা নিউজ হয়েছে দিছে। আবার
যে সামনের আগামী বছরের প্রথমার্ধে জি নির্বাচন হবে। আবার সিসি যে গোপনে দ্বিপাক্ষিক বৈঠক করে এলো, কেউ মুখ খোলে না। তিনি আবার বললেন যে আমরা ফেব্রুয়ারি থেকে মার্চের ভিতরে নির্বাচনের প্রস্তুতি অর্থাৎ কিছু কিছু জায়গায় ধোঁয়াশা রয়ে গেছে। একটা টেলিভিশনে ছিলাম, তিনি বলল যে আমি তার অত্যন্ত প্রিয় শিক্ষক, প্রিয় ছাত্র ছিলাম। উনি নিজে এসে কখনো কথা বলেন, অন্যের বক্তব্য শোনেন, প্রশ্ন করলে মিটিমিটি। এই আলোচনাটা আপনারা যখন দল গঠন করেন তখন এক ধরনের ছিল যে ঠিক অভ্যুত্থানের পরপরই খুব দল গঠনে তাড়াহুড়ো হয়ে গেল কিনা, এক বছরে এসে আপনাদের কাছে কি আত্মবিশ্লেষণ কি মনে হচ্ছে ঠিক এই মুহূর্তে দল গঠনটা কি সময়োপযোগী সিদ্ধান্ত ছিল কিনা? আমরা দেখেন অভ্যুত্থান হয়ে যাওয়ার পরপরই বিশেষ করে আগস্ট মাসে এবং সেপ্টেম্বরে আপনি যদি এখানকার সাধারণ মানুষ এবং হচ্ছে এখানকার সিভিল সোসাইটি বা অন্যান্য অংশ যারা, এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনিও বলছিলেন যে ছাত্রদের একটা দল বা এখান থেকে এটাকে আমরা সাপোর্ট করি, এই বক্তব্য কিন্তু তার দেওয়া আছে। তো ফলশ্রুতিতে তারা সবাই কিন্তু একটা নতুন রাজনৈতিক দল বা শক্তির প্রত্যাশা করেছে, এটা একটা বিষয়। আমরা তখন প্রত্যাশা করেছিলাম যেহেতু অভ্যুত্থান পরবর্তীতে একটা রাজনৈতিক কমিটমেন্টের মাধ্যমে এই সরকারটা গঠিত হয়েছিল, সেটা সকল রাজনৈতিক দল, আপনার এখানকার বিভিন্ন শ্রেণী পেশা, সিভিল সোসাইটি এবং একই সাথে শিক্ষার্থী, অর্থাৎ সবার, এবং এখানকার ইস্টাবলিশমেন্ট বলেন আপনি সেনাবাহিনী কিংবা হচ্ছে অন্য যারা আছে, সবার একটা যৌথ সমন্বয় এবং ভিত্তিতে কিন্তু এই সরকারটা গঠিত হয়েছে। ফলশ্রুতিতে সেই যৌথ কমিটমেন্টটা কী ছিল যে আমাদের এখানকার যে একটা বড় ধরনের গণহত্যা হয়েছে সে গণহত্যার বিচার, এবং একই সাথে আমাদের এখানকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে রাষ্ট্রের কাছ থেকে যে নিপীড়ন শিকার হয়েছে, ফলে একটা মানুষের রাষ্ট্রের নাগরিক হিসাবে তার জীবন নিরাপত্তা, জীবন জীবিকার নিরাপত্তা, এই বিষয়গুলো ন্যূনতম কমিটমেন্ট থাকাটা, এই বিষয়গুলোতে অন্তত একটা মৌলিক সংস্কার দরকার। এবং এই অভ্যুত্থানের একটা ঘোষণাপত্র দরকার, কারণ যেহেতু অভ্যুত্থানটা স্বাভাবিক নিয়ম অনুযায়ী হয় না, আপনার তারা হচ্ছে এখানকার একটা প্রবল ফ্যাসিবাদকে উৎখাত করে হচ্ছে গণ অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে। ফলশ্রুতিতে সেই কমিটমেন্ট থেকে আমরা যেটা দেখলাম যে যখনই 2 মাস 3 মাস কিংবা 6 মাস এগিয়ে গেছে, সেই জিনিসটা প্রথমে আসছে কিভাবে যে সংস্কার না নির্বাচন, এই দুইটা জিনিসকে মুখোমুখি করা হয়েছে। প্রথমে বলছে কি যে 71 না 24, এভাবে হচ্ছে এই প্রশ্নগুলো ছুড়ে দেওয়া হয়েছে। প্রশ্নগুলো ছুড়ে দিয়ে অভ্যুত্থানকারী শক্তিদের মধ্যে নানাভাবে হচ্ছে তার যার তত্ত্ব অনুযায়ী গেছে। এরপরে আসলো সংস্কার না নির্বাচন, এরপরে আসলো কি যে সংস্কারবাদ, বিচারবাদ, নির্বাচন। তো নির্বাচন কখন? নির্বাচন ডিসেম্বর না ফেব্রুয়ারি, জুন। অর্থাৎ আপনার মূল যে প্রথম যে কমিটমেন্ট আপনার হচ্ছে এখানকার গণহত্যার ন্যূনতম বিচারের অগ্রগতি, এখানকার জুলাই আহত শহীদ পরিবারদের এখনও পুনর্বাসন করা হয় নাই, মানে অনেক কিছু কিন্তু কোনো কিছু ঠিক মতন হয় নাই। সেই জায়গা থেকে সরতে আপনি বিচার সংস্কার সরতে এখন এই মুহূর্তে আসছেন যে নির্বাচন কখন? ফেব্রুয়ারি না ডিসেম্বর। অর্থাৎ পুরো আলোচনাটা এখানকার বিদ্যমান রাজনৈতিক দলগুলো নিয়ে আসে। সংকটটা কোন জায়গায়? সংকটটা হচ্ছে আপনার 24-এর এই 5ই আগস্টের পূর্বে রাজনৈতিক যেই পয়েন্টে বিএনপি বিরোধিতা করছে, তারা বলছে যে আওয়ামী লীগ কী বলছে যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হলে আমাদের ইলেকশন করতে হবে, আমাদের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নামে কিছু নয়, অতএব আমরা সংবিধানের বাহিরে যাব না। অর্থাৎ সংবিধানকে জনগণের আকাঙ্ক্ষার বাহিরে এমন একটি মানে দৈব বাণী করছে যেটা আসলে অমান্য। এটা কোন প্রক্রিয়া করছে? সে 2/3 মেজরিটি নিয়ে করছে, চুরি করে করছে না জানাই। আমি পূর্বের মনে একটা আলোচনায় ধরনের ভিতরে ছিলাম। প্রথমত বিষয়টি হচ্ছে যে রাজনৈতিক দলের আনুকূল্য বলতে আমি বলবো যে বাংলাদেশের বর্তমানে অধিকাংশ দলই সরকারের আনুকূল্য পাচ্ছে, পরোক্ষ বা প্রত্যক্ষভাবে। কারণ বাংলাদেশের হিস্ট্রিতে এইরকম পলিটিক্যাল স্পেস পূর্বে হয়েছে কিনা আমার কখনো তৈরি না। আপনি যেই দল করেন, আপনি চাইলে যে কোনো জায়গায় এখন জনসংযোগ করতে পারেন, আপনি আপনার নিজের রাজনৈতিক মতামত প্রচার, আপনার ন্যূনতম কেউ সেই জায়গা থেকে এনসিপি একটু বেশি পাচ্ছে করছে না, এনসিপি করছে না। আপনাকে জাস্ট আমার কাছে একটা মেসেজ আসছে, আমি টকশোতে আসার আগে যদি একটু পড়ে শুনি তাহলে আপনি হয়তো মানে এই জিনিসটা খুব স্পষ্ট হবে। না আপনাকে বলি আর কি, ধরেন জাস্ট আমার কাছে মানে একটা বিশ্ববিদ্যালয়ে একটু সমস্যা হয়েছে, আমাকে মেসেজটা আসছে, বিসি বিএনপি, প্রবিসি জামাত, ট্রেজারার ও রেজিস্ট্রার একই ব্যক্তি বিএনপি, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক বিএনপি, প্রক্টর জামাত। মানে এটা দ্বারা আপনি কি বুঝলেন?
যে একটা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ যে 5টা পদ, মোটামুটি 3টা বিএনপি দেখলাম, 2টো জামাত, কোথাও ধরেন হয়তো বিএনপি 4টা, জামাত 1টা, কোথাও হয়তো জামাত 4টা, কিছু কিছু জায়গায় একটা। এবং আপনি যদি এই সরকারের বিভিন্ন জায়গার এবং বিচার বিভাগের বিশেষ করে প্রত্যেক জেলার যে পিপি নিয়োগ থেকে বলেন, এবং বর্তমানে যারা অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে যারা সহকারী অ্যাটর্নি জেনারেলের যে টোটাল যে তালিকা, এবং হচ্ছে এই তালিকাগুলো যদি আপনি দেখেন বা দেখতে চান, তাহলে আপনি দেখবেন যে এখানে রাষ্ট্রের সবচেয়ে বেশি বর্তমানে স্টেক হোল্ডার হয়েছে প্রায় 60+ হচ্ছে বিএনপি, 30-র কাছাকাছি প্রায় জামাত, আর বাকি সব দলগুলো মিলে হয়তো বা কিছু একটা পার্সেন্টেজ আছে। তো ফলে এই যে প্রচারণাটা যে সরকার হচ্ছে এনসিপির কথায় চলে, তাহলে তো অনেক কিছু আমাদের মতন করে বা আমাদের যে চাওয়া বা আমাদের যে প্রস্তাবনা সেটার দিকেই হচ্ছে দাবিত হতো। বরঞ্চ এটা না, বরঞ্চ যেহেতু রাজপথে যাদের শক্তি প্রদর্শন বেশি, সরকার যারা সরকারকে বেশি চাপে ফেলতে চায়, বরঞ্চ তারা তাদের দাবিটা দ্রুত আদায় করে নিতে পারে। এবং এটা তো স্পষ্ট ঘোষণাই আছে, কিছুদিন আগে আপনার ঘোষণা হয়েছে যে ওসিগিরি ডিসিগিরি চলবে না। আপনি অধিকাংশ থানার ওসিদের ফোন দেন কিংবা হচ্ছে তারা ওই জায়গায়, তারা কোনো একটা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ওই থানার বিএনপির আহ্বায়ক, বৈষম্য বিরোধী যদি কমিটি থাকে থানা পর্যায়ে, তার হয়তো মতামত, আর যদি জামাতের থাকে এই মোটামুটি 3জনের। ফলে যেটা হচ্ছে যে স্টেটটা এখন এক ধরনের 3টা অংশ বা 4টা অংশ বা যার বেশি শক্তি তার কাছে মতামত নিয়ে মূলত এক ধরনের পরিচালনার মতো চলতে বিএনপি কেন্দ্রিক হয়ে গেছে। আর এই কথাটা তো আপনাদের দীর্ঘদিন ধরেই শুনতে হচ্ছে যে বিএনপি আসলে কি মুদ্রা রিপিট ও পিট কিনা, মাঠে আলোচনা আছে। এক সময় বিএনপি আওয়ামী লীগকে আপদ বিপদ বলতো সিপিবি, এখন শুনছি নৌকা ধানের শীষ এক সাপের 2 বিষ, এটা জামাত বলছে। জামাতের সাথে আওয়ামী লীগের নানান বিষয়ে অনেক মিল আছে, তাদের সখ্যতা অনেক পুরনো। সেই এরশাদের সময়ে 2 দলই নির্বাচন করলো, এরশাদকে বৈধতা দিল, 86 নির্বাচনের কথা আমি বলছি। জাতীয় তখন বিরোধী দলে গেল আওয়ামী লীগ। পরবর্তীতে আমরা দেখলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করলেন 91-তে, 94 সাল থেকে মাঠে আওয়ামী লীগ এবং জামাত একসাথে তারা লড়াই সংগ্রাম আন্দোলন করেছে। সো জামাতের আমির দেখলাম কিছুদিন আগে আমাদের অভ্যুত্থানের পরপরই তিনি বলছিলেন যে তিনি আসলে কোনো রাগ ক্ষোভ বা দুঃখ কারো ব্যাপারে পুষে রাখতে চান না, তিনি আওয়ামী লীগের ব্যাপারেও একরকম ছাড় দিয়ে তখন কথা বলেছেন। সো আমি এই বিষয়গুলোতে আসলে মানে আমি যেটা বলতে চাই যে জামাত আর আওয়ামী লীগের মোটামুটি আপনি যদি ক্যারেক্টার ওয়াইজও চিন্তা করেন মোটামুটি আপনি একই রকম পাবেন। কিন্তু এই সরকারটি বিএনপির দিকে ঝুঁকে আছে, বা এই সরকারটি বিএনপির সংশোধনগুলো বা বিএনপি যে সংস্কারগুলো চাইছে সেগুলোকে অগ্রাধিকার দিচ্ছে, বিষয়টি আমরা এভাবে না দেখি। বাংলাদেশের সংস্কার কথাটি প্রথম এসছে বিএনপির হাত ধরে। 2016 সালে ভিশন 2030 দিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, পরবর্তীতে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাত দিয়ে আসলো 27 দফা, এবং পরে বিএনপির সঙ্গে যারা আন্দোলন সংগ্রামে ছিল সকল দলের, এখন যারা মাঠে ক্রিয়াশীল সকল দলের সঙ্গে আলোচনায় বসে, এনসিপি তখনও জন্ম হয়নি, সকল দলের সঙ্গে আলোচনায় বসে 31 দফা দেওয়া হয়েছে। তাহলে আপনি আমাকে বলেন এই 31 দফা কিন্তু বিএনপির একার 31 দফা না। এই 31 দফার মধ্যে তৎকালীন যত রাজনৈতিক দল ছিল বিএনপির সঙ্গে, যারা আওয়ামী লীগের বিরোধী পক্ষ হিসেবে মাঠে রাজনীতিতে সক্রিয় ছিল, তাদের সকলের ঐক্যমতের ভিত্তিতে 31 দফা হয়েছে। সুতরাং 31 দফা কোনো একক দলের বা বিএনপির একার সম্পত্তি বিষয়টি কিন্তু এমন না। 27 দফা বিএনপির একার ছিল, ভিশন 2030 একার ছিল, কিন্তু 31 দফা কিন্তু সকলের। সো এই 31 দফার মধ্যে যা যা সংস্কারের কথা বলা আছে, পরবর্তীতে পট পরিবর্তনের পরে নতুন নতুন যে সংস্কারের কথা এসছে সেগুলো কিন্তু মোরলেস আপনি দেখবেন এই 31 দফার মধ্যে আগেই বলা হয়েছে, ওভারল্যাপ করে। সো ম্যাক্সিমামটাই ওভারল্যাপ করে। আমি আজকে একটু দেখছিলাম প্রথম আলোতে একটা প্রতিবেদন এসছে, সেখানে বিএনপির তরফ থেকে আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ পরিষ্কার করে বলে দিচ্ছেন যে কোন কোন কয়টা প্রস্তাবের কয়টার মধ্যে তা বিএনপি একমত হয়েছে। আমি আপনাকে একটু বলি, দুদকের সংস্কার নিয়ে 47টা প্রস্তাব এসছে, তার মধ্যে 46টাতেই বিএনপি একমত প্রকাশ করেছে। এরপরে আপনার প্রশাসনিক সংস্কার নিয়ে 208টা প্রস্তাব এসছে, 127টাতে বিএনপি একমত পোষণ করেছে। বিচার বিভাগ 89টা এসছে, এর মধ্যে 68টাতে বিএনপি একমত পোষণ করেছে। নির্বাচন বিষয়ে 243টা এসছে, 140টাতে বিএনপি একমত পোষণ করেছে। আপনি আমাকে বলেন, যখন একটা
মানে ঐক্যমতে পৌঁছানোর জন্য মিটিং হয় বা সভা হয়, তখন কি সকলেই 100% একমত হবে বলে সেই সভায় যোগ দেয়? আমরা সেখানে যাই, সকল রাজনৈতিক দল, আমরা বলতে আমি যেখানে আমরা যাই এগ্রি টু ডিসএগ্রি, এবং এগ্রি টু ডিসএগ্রির মধ্যে মিনিমাম কতটুকু, বেয়ার মিনিমাম কতটুকুতে আমরা একমতে আসতে পারি। আমি কিন্তু সেই জায়গা থেকে আশাবাদী, কারণ আমরা দেখতে পাচ্ছি যে মানে বিএনপি যেহেতু সবচেয়ে বড় রাজনৈতিক দল, বিএনপির স্টেকও কিন্তু অনেক হাই। সো বিএনপি যখন, আমি এই যে মানে সংখ্যা দিয়ে দিয়ে বললাম যে এতগুলো প্রস্তাবের মধ্যে এতগুলোতেই একমত পোষণ করে, বিএনপি যখন এতটা ছাড় দেওয়ার মানসিকতা থেকে আলোচনার টেবিলে আসে এবং বিএনপি তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে ছাড় দিয়ে একটা মধ্যপন্থায় আসতে, তখন কি আপনার মনে হয় না যে বিএনপির কাছ থেকে আরো বেশি দাবি, আরো বেশি আদায় করার চেষ্টা, এটা এক ধরনের জুলুমবাজি হয়ে যায় বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের উপরে? সবচেয়ে বড় অভিযোগ তো আপনাদের বিরুদ্ধে শুধু নির্বাচন করা, আমি বারবারই কথাটা তুলছিলাম। আচ্ছা, আমি 3টা প্রশ্ন রেখে গেছিলাম: অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অস্থিরতা। নির্বাচন ছাড়া এই অস্থিরতা আপনি দূর করতে পারবেন না। আর বিএনপি তো আজকে থেকে নির্বাচন করছে না, বিএনপি তো 2013-14 সাল থেকে নির্বাচন করছে, কারণ বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই। 3 হচ্ছে, বিএনপি কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি না যে বিএনপি নির্বাচন ছাড়া অন্য কোনো পথে রাজনীতি করবে। বিএনপি কিন্তু আওয়ামী লীগের সময়ও, দেখুন আমাদেরকে বারবার আওয়ামী লীগের সময় আপনারাই প্রশ্ন করেছেন, এখন বিএনপি কি করবে, এখন বিএনপি কই যাবে, এখন বিএনপির নেতাকর্মী কি করবে, এই প্রশ্নগুলো করেছেন না? আমরা আপনাদেরকে সবসময় একটা উত্তর দিয়েছি, বিএনপি গণতান্ত্রিক দল, বিএনপি গণতান্ত্রিক পন্থাতেই রাজনীতি করতে অভ্যস্ত। বিএনপি কোনো আন্ডারগ্রাউন্ড সশস্ত্র গোষ্ঠী না, বিএনপি কোনো সশস্ত্র সংগ্রাম করবে না, বিএনপি কোনো ব্যক্তিগত মানে দলীয় ক্যাডার বাহিনী লালন পালন করে না। সো বিএনপিকে গণতান্ত্রিক পথেই হাঁটতে হবে। এই কথা যখন আমি 17 বছর ধরে বলেছি, আজকে আপনি আমার কাছে নতুন কি আশা করবেন? আমি তো নির্বাচনের কথাই বলবো। আমি বলি আপনারা একটা ফেয়ার নির্বাচনের দিকে যান, এরপরে যদি জনগণ নতুন রাজনৈতিক দল হিসেবে অন্য কোনো পার্টিকে বেছে নেয়, কিংবা ইসলামের প্রতি রাজনীতি ইসলাম ঘিরে করে সেরকম কোনো দলকে বেছে নেয়, করতে পারে, আমাদের তো কোনো অসুবিধা নাই। কিন্তু মানুষকে সেই সুযোগটা দিতে আপনাদের এত অসুবিধা কেন, এইটা তো আমি বুঝতে পারি না। টোটাল আমরা যে টেবিলটা পেয়েছি 166টা প্রস্তাব পেয়েছি। উনি তো বিএনপি হিসাব দিলেন, আমি বলছি যে আমরা 166টার মধ্যে 138টার সাথে আমরা একমত পোষণ করেছি। তাহলে আজকে এখানে যে আলোচনাগুলো উঠে এসেছে, এখন যে পর্যায়ে আলোচনাগুলো হচ্ছে, সেগুলো তো বেসিক্যালি যেগুলোতে আমরা একমত হই নাই সেগুলো নিয়ে তো আলোচনা হচ্ছে, এবং একমত হই নাই বলেই তো ওই একমত হওয়ার জন্য আলোচনার দরকার হচ্ছে। হ্যাঁ, আমরা যদি বলি যে আমি একমত হব না, তাহলে তার আলোচনার দরকার নাই। বিএনপি তো এটা বলছে না যে আমরা একমত হব না, প্রতিদিন এটা নিয়ে যুক্তিতর্ক হচ্ছে, আলোচনা হচ্ছে, বিষয় হচ্ছে। এই জন্য এই জায়গাটা ক্লিয়ার থাকতে হবে, যেটা সালাউদ্দিন ভাই বলেছেন যে আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, পূর্ণ সেই বিষয়গুলোতে কাছাকাছি আনার জন্য এই আলোচনাটা। এখন এই যে দেখেন বিএনপির যেই মানে 31 দফা, সেই 31 দফার সাথে কিন্তু অনেকগুলো দল যারা তারাও কিন্তু এই আলোচনায় আছে। এই 31 দফাতেই কিন্তু দেখেন প্রথম কথাটাই বলা আছে কি, প্রথম কথাটা হচ্ছে সংবিধান সংস্কার করা হবে, একটা কমিশন করা হবে, যেটা এখন কিন্তু অ্যাপারেন্টলি বিএনপি যখন বক্তব্য দেয় তখন মনে হয় বিএনপি বলে যে সংবিধান সংস্কার তো পার্লামেন্ট করবে, নির্বাচিত ঠিক আছে না, সংসদ করবে। সংসদটা কোথায় লাগে দেখেন, যখন এই কথাটা বলে বিএনপি ভুলে যায় যে সংবিধান সংস্কারের কথা তো তারাই বলেছে, তাদের মানে 31 দফার প্রথম কথাটাই এটা। এখন বিতর্ক হচ্ছে এই সংবিধান সংস্কারটা পার্লামেন্ট করবে না আগে করবে। এখন আপনি যদি কনস্টিটিউশন আপনি যদি অ্যামেন্ড না করেন, এই যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এটা আমাদের কনস্টিটিউশন আলোকে কি হয়েছে আসলে? এটা তো সংবিধান আলোকে হয় নাই, এটা তো আউট অফ দি কনস্টিটিউশন হয়েছে, তাই না? যেটা আমি মাহফুজ আলম লিখেছে দেখলাম যে মব এবং ইয়াকে, যেমন ধরুন আমাদের মহান মুক্তিযুদ্ধ মহান না, মুক্তিযুদ্ধ যদি ফেল করতে তাহলে মুক্তিযুদ্ধ তো হয়তো দেশদ্রোহিতা। ঠিক তেমনিভাবে আমাদের এই গণ অভ্যুত্থান যদি ফেল করতো তাহলে রুমিন ফারহানার বিরুদ্ধে মামলা হতো। এখন কথা হচ্ছে যে আপনি দেখেন এই সরকার পরিবর্তনের নিয়ম তো হচ্ছে নির্বাচন। এখন নির্বাচনের মাধ্যমে যদি সরকার পরিবর্তন হয় তাহলে প্রধান দাবি হবে নির্বাচন, কিন্তু যখন নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয় না, গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়, তখন প্রধান দাবি হয়ে যায় সংবিধান সংশোধন। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, 90-এ যখন গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন হয়েছে, তখন প্রধানতম দাবিটাই ছিল সংবিধানের যে বিধানটা নাই
অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করতে হবে। সংবিধান সংশোধনের আগেই তত্ত্বাবধায়কের বিধানটা একমত হয়ে আপনার 3 জোটের রূপরেখা একমত হয়ে সেটা বাস্তবায়ন করে এটাকে পোস্ট এফেক্ট দিতে হয়েছে। সুতরাং আমাদেরকে এই জন্য জুলাই সনদের কথাটা বলা হয়েছে যে আমরা যদি সংবিধান সংশোধনও করি, জুলাই সনদটা আমাদেরকে সেটার আলোকে কিন্তু নাহিদ ইসলাম তো বলছেন আবার জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনেই যাবে না। এখন কথা হচ্ছে যে এখন তো আলোচনা যখন চলে, আলোচনার নানা দিক তো ঘুরে ফিরে তো আসতে হয়। সত্যিকার অর্থে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এখানে দেখেন কখনো কখনো কথা আসে যে যাদের ভোট নাই তারা নির্বাচন চাইবে কেন, যাদের ভোট আছে তারা নির্বাচন চায়। ঠিক আছে না? আপনার গণতন্ত্রের পূর্ণতা কোথায়? যার ভোট আছে সেও ভোট দিতে যাবে, যার ভোট নাই সেও ভোটে দাঁড়াবে। এটাই তো গণতন্ত্রকে আমরা কেন বলি যে পজিশন অ্যান্ড অপোজিশন ইকুয়ালি পার্ট অফ দি গভর্নমেন্ট। কিন্তু মতদ্বৈত নয়, আসলে ডিবেট হচ্ছে। আমরা সবাই যুক্তি নিয়ে যার যার কথা মতো আমরা কথাগুলো বলছি এবং ঐকমত্য কমিশনের বক্তব্য কিন্তু লাইভ ব্রডকাস্ট হচ্ছে, জনগণও কিন্তু জানতে পারছে কে কি বলছে। ফলে আমরা কিন্তু একটা পার্লামেন্ট লুক পাচ্ছি, কিন্তু আমাদের যে সেটা তো সেখানে কিন্তু মাঝখানে একদিন ওয়ার্কআউট হয়েছে। তো সুতরাং আমি যেটা মনে করি যে গণ অভ্যুত্থানের যেই সেখানে আবার দলীয় অনুগত এই প্রত্যাশাটা পূরণের জন্য কিন্তু আমাদেরকে মানে স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস কে করবে? আপনাকে আমি যদি বলি যে আপনি স্যাক্রিফাইস করেন, তার মানে আপনার কাছে আছে আর স্যাক্রিফাইস করার মতো। আমার কাছে কিছু নেই, আমি কি স্যাক্রিফাইস করব? এখানে স্যাক্রিফাইস বেশি করতে হবে বিএনপিকে, যেটা বারবার আলোচনায় উঠে আসছে। যেহেতু বিএনপি বারবার বলছে তার সমর্থন বেশি, বিএনপি বারবার বলছে তার সে সবচাইতে বেশি নির্যাতন ভোগ করেছে বিএনপি, আর আন্দোলনের পরে সবচাইতে বেশি মানে আমরা যদি বলি সুফল, আসলে তো সুফল না, তার অধিকারটা ফিরে পেয়েছে, সেটা পেয়েছে বিএনপি। আমি এই আলোচনার শেষে আমি আদিবের কথাটাকে বলছি। দেখেন, প্রফেসর ইউনূস কিন্তু বলেছেন তাকে কে নিয়োগ দিয়েছে, এই সরকারকে কে নিয়োগ দিয়েছে? ছাত্ররা নিয়োগ দিয়েছে, উনি তো বলেছেন। তো এখন ছাত্ররাই বলছে তাদের দল হচ্ছে এনসিপি। তাহলে উনি যতক্ষণ বললেন যে সরকার কে চালাচ্ছে, আমি সেই জন্য বললাম যে সরকার নিয়োগ দিয়েছে যদি আপনি বলেন এনসিপি, আর এই সরকারি নিয়োগ দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যখন বলেন আবারই জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আসলে নির্বাচনে যাবে না, আবার বিএনপি তো খুব যৌক্তিকভাবেই বলছে যে নির্বাচন ছাড়া তো আসলে যে দীর্ঘদিনের যে দাবি সেটাও পূরণ হবে না। এটাকে আমি দুইভাবে দেখি। একটা হলো একটা দলের তিনি প্রধান, আর একটা দেখি তিনি কিন্তু তরুণের কথা একটু শক্তিশালী হবেই, এটা মানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই জুলাই সনদে এখন সারা বাংলাদেশ ঘুরতেছে কেন, কার জন্যে? আমি যদি বলি, আমি সাংবাদিক হিসেবে আমার ভাষা হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। আমি তো মনে করি সরকার এটা এই অবস্থা তৈরি করছে। কারণ যখন জুলাই সনদ তৈরির কথা বলা হয় তখন তো সরকার থেকে দায়িত্ব নিয়েছিল যে আগামী এতদিনের ভিতরে আমরা সনদ দেব সবার সাথে আলাপ করে। চুপ হয়ে গেছে কেন? এটাকে ইগনোর করছে, এটাকে পাত্তা দেয় নাই। এতগুলো মানুষের জীবন গেল, তারা তো সনদ চাইতেই পারে। এটা তো বৈধ অবৈধ কিছু না। এত বড় একটা আন্দোলন হয়ে গেল, এত লোক জীবন দিল, সেখানে তো একটা সনদ, এবং সবাই এটা তো এগ্রি করছে। এটা তো সরকার আটকায় রাখছে, নইলে তো ওই সময় যেমন করে হোক হতো, হয় নাই তো। এখন এটার জবাব তো সরকার দিবে। কেন প্রেস সেক্রেটারি বলছিল না যে অত তারিখের অত দিনের মধ্যে আমরা সনদ দেব সবার সাথে আলোচনা করে? কই, এরপরে তো এটা আলোচনাই নাই, সময় পেরিয়ে গেছে। এখন রাস্তায় নামছে। এখন যে এই যে রাস্তা নামছে, এখন এই রাস্তা নামাতে একটা নেগেটিভ ইম্প্যাক্টও আছে, যে ছাত্রদের দল একা নামছে। তার মানে ওই গণ অভ্যুত্থান যেটা ঘটেছে এটার ক্রেডিট ছাত্রদের একার হয়ে গেল। ব্যাপারটা এরকম ব্র্যান্ডেড হলো না, এটার জন্য তো সরকার এটা করলো। এখন এই যে ঐকমত্য কমিশন বসছে, সেখান থেকে কিন্তু আমি বলতে শুনেছি যে আমরা এখানে যারা সংস্কার করব, হ্যাঁ, এই সংস্কারের যে সব সংস্কার হয় এটা দিয়ে একটা সনদ তৈরি হবে, তাই না? ঠিক আছে। আর জুলাই যে সনদ, হ্যাঁ, সেটা তো আলাদা ইস্যু, আলাদা। বেসিক্যালি ওটাকে যদি ইলাবোরেট করতে চান, ডিবেটটা কোথায় হয়েছে যে ৭১ আর ২৪ গুরুত্বপূর্ণ। যে প্রশ্নটা আসছে, দেখেন যেদিন এনসিপি ঘোষণা করা হয় সেদিন কিন্তু আমি খুব খেয়াল করছি, বাসার থেকে একটা ভিডিও দেখানো হয়েছে, সেখানে ৪৭কে খুব হাইলাইট করা হয়েছে, ৭১কে খুব গৌণ করে দেখানো হয়েছে, আর ২৪কে খুব হাইলাইট করা হয়েছে প্রমিনেন্টলি।
তো 71 গৌণ হবে কেন? 47 কি আমার? 47 আমার জীবনে কি? এর চেয়ে তো 52 আমার জন্য। বলবো যে ওই সময় আমার ঠক খাইছি আমরা। ওই সময় যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে জিন্না ভাগ করছে নেহরুদের সাথে, তখন আমাদের দ্বিজাতির মুসলমান অংশ আছে না, আসাম টাসাম আমাদের দিকে থাকতে চাইছে না, সেগুলো তো আমরা পাই নাই। এখন এই যে ধরেন আমাদের পেটের ভিতরে এসে ভারত ঢুকে রয়েছে, হ্যাঁ, তো এগুলো তো আমরা পাইনি। আমি তো ঠকছি। আমার তো 47 তো আমার কোনো গুরুত্বপূর্ণ ইস্যু না। আমার ইস্যু যদি বলেন পেছনে গেলে হলো 52। কারণ পৃথিবীতে একটি অঞ্চল বলেন আর একটি, তখন তো আমরা আলাদা, পূর্ব পাকিস্তান, একটি ভাষার জন্য একটি জাতি জীবন দিচ্ছে, সে বাঙালি। আমরা এই ভূখণ্ডের ইস্ট পাকিস্তানের জনতা, এটাকে আপনি অ্যাভয়েড করতে পারেন না। তো এই জন্য আমি বলছি যে এখন যে জুলাই সনদ, এটা তো অ্যাভয়েড করতে পারেন না। এই দাবিটি কেন রাস্তায় নামালেন কেন? তাদের রাস্তায় নামালেন কেন? আর তারাই বা নামলো কেন? এখন পার্টি হয়েছে, আর তারা কেন এসে এখানে বৈঠকে বসে এখানে দাবি করলো না কেন? এখানে চাইলো না কেন? এখানে প্রেশার দিল না কেন? ঐক্যমত্য কমিশন বসছে, এখন তো আমার কাছে মনে হয়েছে 2 ভাগে বিভক্ত হলো। এটা ইলেকশন ইকুয়েশন হয়ে গেল। তো ব্যাপারটা এভাবে হয়েছে না, দৃশ্যমান মনে হচ্ছে অনৈক্য। এই যে আজকে আলোচনা হচ্ছে যে অভ্যুত্থানের শক্তিরা দ্বিধা বিভক্ত, সারা পৃথিবীতে উঠে গেছে। বিবিসি রিপোর্ট করছে তো ইলেকশন এখন অনিশ্চয়তা, প্রশ্ন উঠছে তো বিবিসি রিপোর্ট করছে। কারণ হচ্ছে যে ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু পরিষ্কার করে না, ওই যে লন্ডনে যদি কিন্তু দিয়ে করছে, এখানেও ওই কথা বলে না কারো কাছে। পলিটিশিয়ানদের ডাকে শুনে মিটমিটি হাসি ছেড়ে দেয়, আর ওনারাও যায় বৈঠক করতে। হ্যাঁ, কি নিয়ে আসে তাও বুঝি না। আউলা জাউলা আমার কাছে মনে হয়। সমস্যা তো তৈরি করতেছে আমার কাছে মনে হচ্ছে সব রুটে। আপনার কাছে কি মনে হয় কিনা তাহলে যে এই ঐকমত্য কমিশনের মাধ্যমে দিন শেষে ফলপ্রসূ কিছু আসবে? না, এটা নিয়ে ক্লিয়ার কিচ্ছু বলা যাবে না। আমার ভিতরে ঠিক বিবিসি রিপোর্টের মতো ওই জাতীয় পার্টি ছিল না, মন্ত্রীও থাকে, অপোজিশনও থাকে। এখন আমার কাছে মনে হচ্ছে ইলেকশন হইতেও পারে, নাও পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা মুখ খোলে নাই, উপদেষ্টা পরিষদের স্পোকসম্যান বানাইছে, হ্যাঁ, তাও মুখ খোলা নাই। ইলেকশন কমিশন মুখ, কেউ ইলেকশন নিয়ে কোনো মুখই খোলে নাই। তো আমি কিভাবে বলবো যে ইলেকশন হবে? আবার দেখেন একটা গ্রুপ মাঠে নেমে গেছে এবং আলটিমেটাম দিয়ে দিয়েছে, এই না হলে ইলেকশন করব না, এই না হলে চাই। আপনি বলেন তো স্প্রেডশিট দিছিল মঞ্জু ভাইদের, সেখানে কি ইয়ে ছিল আপনার আনুপাতিক হারে নির্বাচন ছিল, পিআর পদ্ধতি দাবি ছিল, ছিল, স্প্রেডশিটে ছিল না। এটা ঐক্যমত্য কমিশন থেকে এটা কিন্তু রাখা হয়নি, কারণ একজনই দাবি করছে, স্প্রেডশিটে ছিল না। এখন আছে ঐক্যমত্য কমিশনের রাস্তায়, এবং এইটা না দিলে ইলেকশন। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কিন্তু বলছিল আমাদেরকে কোনো দল নিষিদ্ধ করার পরিকল্পনা নাই, কিন্তু ওটা তো কিন্তু করে ফেললো। তো ওরকমই এখন তো অনেকে ডাউট করে যে এই যে মাঠে নামছে এরকম কারণে, হয়তো ওই রকমই কোনো আন্ডারস্ট্যান্ডিং এ মাঠে নেমে গেছে। তার মানে এই কারণে ধারণা করা হচ্ছে ইলেকশন হয় কি হয় না, অর্ধেক পানিতে অর্ধেকটা। তো এক ধরনের জটিলতা আলোচনা এখানে এই দুটি সময় বিষয়, সেটা হচ্ছে যে দেখেন, আমরা তো আসলে আমাদের যখনই কোনো আলোচনার টেবিলে যাই, কোনো রাজনৈতিক আলাপ আলোচনায়, তোমরা তরুণ, তোমরা বয়সে ছোট, অভিজ্ঞতা কম, নানা ধরনের বিষয়গুলো আসলে বলা হয়। কিন্তু আমার এখনো স্পষ্ট মনে আছে যে 5ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে দাবিটা বা যে প্রস্তাবনা প্রথম সংবাদ সম্মেলনে, জাতির উদ্দেশ্যে সংবাদ সম্মেলনে যে বক্তব্যটা দেওয়া হয়েছিল, সেটাই সবচেয়ে বেস্ট ছিল। সেখানে বলেছিল যে 24 ঘন্টার ভিতরে জাতীয় সরকারের রূপরেখা, এবং সেটা আমরা ওই সংবাদ সম্মেলন করার পূর্বেই হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমাদের একটা বৈঠক হয়েছিল। সেখানেও তাদেরকে আমরা 3টা প্রস্তাব দিয়েছিলাম, সেটার মধ্যে সে মোটামুটি 2টোই একমত হয়েছিল, না আরেকটা বিষয় আর কি বলছিল। তো এখন বিষয় যেটি হচ্ছে, রুমিন আপা একটা কথা বলছেন যে বাংলাদেশে 4টা জিনিস খুব গুরুত্বপূর্ণ এখন এই মুহূর্তে সংকটে। অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হচ্ছে, আইন শৃঙ্খলা ঠিক নেই, রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হচ্ছে, একটা নানা ধরনের বিষয়গুলো তৈরি হচ্ছে। এই যে রাষ্ট্র 5ই আগস্ট পরে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মধ্যে ছিল এবং সবচেয়ে বেশি একটা জায়গায় ছিল, যে অভিজ্ঞতাটা আসলে পূর্বের কোনো অভিজ্ঞতা নেই।
না রাজনীতিবিদদের, না এখানকার মিলিটারি, না হচ্ছে এখানকার ব্যুরোক্রেসি, মানে কারো ধরনের কোনো অভিজ্ঞতা নাই। ওই মোমেন্টেই কিন্তু আমরা বলছিলাম যে এটা একটা জাতীয় সরকার করা উচিত, সকল দল মত এবং নির্বিশেষে, কারণ এখানে কেউতে অভিজ্ঞতা না। কিন্তু আপনার সেই সংকটটা কিন্তু বিএনপি, যদি আমি পরোক্ষভাবে বলি যে বিএনপি সেখানে 50-50 অবস্থান নিয়েছে। ছাত্রদেরও দুইটা দাবি মানছে, আবার পরোক্ষভাবে আর্মিরও দাবি অর্ধেক মেনে নিয়েছে। কীভাবে মেনে নিয়েছে? যে ওই দিন আপনি যদি 6 তারিখের সকল পত্রিকার হেডলাইনগুলো দেখেন, যে স্পষ্টভাবে অধিকাংশ পত্রিকা হেডলাইন করছিল যে 24 ঘন্টার ভিতরে জাতীয় সরকারের রূপরেখা দিবে ছাত্ররা। আর কিছু কিছু পত্রিকা সেনাপ্রধানের ফোকাস করছিল, ফোকাস করে বলছিল যে অন্তর্বর্তী সরকার হবে। তাহলে হয়েছে কোনটা? অন্তর্বর্তী সরকার হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা যে দুইটা প্রস্তাব দিয়েছিলাম, দুইটাই তিনি রাজি হয়েছিলেন, যে সরকার প্রধান ডক্টর ইউনূস কে নেওয়া, এবং আরেকটা বলেছিলাম যে আর্মি ব্যাকড সরকার যেন কোনোভাবেই বিএনপি রাজি না হয়, সেটাও রাজি হয়েছেন। কিন্তু আবার পরোক্ষভাবে আর্মিরটায় সে গিয়া অনুগত হয়েছেন, কারণ আর্মি প্রধান বলছিলেন যে অন্তর্বর্তী সরকার, নট জাতীয় সরকার। তো এই যে ধরেন এখন এসে বিএনপি থেকে শুরু করে সবাই কড়া সমালোচনা করছে যে এই উপদেষ্টা পরিষদ যারা আছে এদের রাজনৈতিক অভিজ্ঞতা না, এরা অযোগ্য, এরা মূর্খ, এরা কিভাবে, তাহলে এদেরকে গাদে আপনি জোয়াল তুলে দিছেন কেন? আপনি সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্টে, এখন যদি আমি বলি যে ওই মোমেন্টে অনেকগুলো রাজনৈতিক দল আসলে দায়িত্ব নিতে, মানে যে চ্যালেঞ্জটা, যে অর্থনৈতিক বা পুরো সিচুয়েশন তৈরিছে সেটার দায়িত্ব নিতে চায় না, অথবা দায়িত্বকে এক ধরনের পাশ কাটিয়ে যেতে চেয়েছে যে তোমরা সিভিল সোসাইটি বা ছাত্র, তোমরা দেশটারে তোমরা তোমাদের মতন করে এই সিচুয়েশনটা পার করো, এরপর পরিস্থিতি বুঝে আমরা ইলেকশন দিয়ে আমরা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া আসবো। ওই সময় দায়িত্বটা তো আপনার নেওয়া উচিত ছিল, কারণ আপনি তখন ওই মুহূর্তে রাষ্ট্রের সবচেয়ে বড় দল, সবচেয়ে বেশি জনসমর্থন, আপনার সবচেয়ে বেশি স্ট্রাকচার, সাংগঠনিক কাঠামো অনুযায়ী সারা দেশে আপনার কাঠামো আছে, সেই জায়গাটা কিন্তু হয় না। এখানে ঐক্যমত কমিশন সংস্কারে সবচেয়ে মূল গুরুত্বপূর্ণ যে জায়গাটায় সংকটটা তৈরি হচ্ছে, সংকটটা তৈরি হয়েছে যে আপা বলছেন যে প্রায় 166টার মধ্যে বিএনপি সম্ভবত 140টার অলমোস্ট এক হয়ে গেছে। এটা শুধু নট বিএনপি, আপনি এনসিপি, জামাত, সিপিবি, ইসলামী আন্দোলন, প্রত্যেকটা দল অলমোস্ট 130টা এক। তাহলে ভিন্নমত কোনটা? যেগুলো এক সেগুলো তো একই, সেগুলো নিয়ে তো আসলে আর আলোচনার দরকার নাই। তো ভিন্নমত কোন জায়গায়? ভিন্নমত হচ্ছে বাকি 30টা বা 20-25টা। সমস্যাটা হচ্ছে যারা পরীক্ষা দিচ্ছে, মানে এই সবগুলো দল মিলে তো পরীক্ষা দিচ্ছে, মানে পরীক্ষার খাতায় লিখতেছে, কিন্তু এর মধ্যে শুধুমাত্র বিএনপি চাচ্ছে পরীক্ষার খাতাটা তারা নিজেরাই দেখবে, কিংবা পরীক্ষার খাতা তো আমি পরীক্ষা দিছি, পরীক্ষার রেজাল্ট মার্কটা আমার খাতাটা আমি মূল্যায়ন করব। তাহলে তো এটা পরীক্ষা হলো না। কিভাবে কে হলো? আপনি দেখেন সংস্কার কমিশন 6টা প্রস্তাব দিছে যে এই যে সবগুলো দল মিলে এই বিষয়গুলোতে একমত হবে, যেটা মৌলিক সংস্কারগুলো করে জুলাই সনদ, যেটা আমরা বলতেছি জুলাই সনদটা হবে, এই জুলাই সনদের আইনি ভিত্তি কি হবে, এটা নৈতিক জায়গাটা, মানে এটা যে একটা সনদ, এটা ভিত্তিটা কি হবে, এই ভিত্তির জায়গায় কিন্তু সরকারের পক্ষ থেকে 6টা প্রস্তাব দিয়েছিল। 1 নম্বর বলছিল যে নির্বাহী আদেশে করে ফেলা, মানে অধ্যাদেশ জারি করে। আরেকটা বলেছিল যে নির্বাচনের পূর্বে গণভোট, আরেকটা বলেছিল নির্বাচনের সময়ই গণভোট, আরেকটা বলছিল গণপরিষদ নির্বাচন, আরেকটা বলছিল সংবিধান সভার নির্বাচন, আরেকটা বলছে 6 নম্বরে যে পরবর্তী সংসদে দেওয়া। তাহলে আপনি বলেন যে জাতি কি এর পূর্বে রাজনৈতিক নেতৃত্বের দ্বারা প্রতারিত হয়েছে না? 90-তে 3 জোটের রূপরেখা, আইনের শাসন, গণতন্ত্রের প্রতি বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, সবগুলো একমত হয়ে একটা নির্বাচন করছে। নির্বাচনের পরে আমরা কিছু দেখেছি? স্বৈর শাসনের সময় যেখানে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, বাংলাদেশ 90-এর পরে গণতান্ত্রিক ধারায় ফেরার পরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে গেছে। এখন আসেন যে সমস্যাটা কি, বিএনপির প্রস্তাব হচ্ছে আর সহ কয়েকটি দল যে পরবর্তী সংসদে হচ্ছে এই যে জুলাই সনদ, এটা কি থাকবে কি থাকবে না, পরবর্তী সংসদ করবে। বাকিদের কিন্তু গণপরিষদ, গণভোট। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্ট্রংলি হচ্ছে তার সমালোচনা করেছি যে সে যখন লন্ডনে বৈঠক করে এবং তার পূর্বে ঈদের আগে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিছিল, সেখানে বলেছিল যে আপনারা রাজনীতিবিদ দলগুলোর কাছ থেকে কমিটমেন্ট নেবেন। কি কমিটমেন্ট নেবেন? যে এই জুলাই সনদে তারা যারা যারা স্বাক্ষর করছে এইটা যেন তারা মানে। বাংলাদেশের রাজনীতিবিদদের প্রতি যদি জনগণের এতই আস্থা থাকতো, তাহলে পূর্বে 1 দফা 31 দফা আপনার হচ্ছে অন্যান্য দলগুলা 54 দল 64 দল মিলে ভোটাধিকারের জন্য আন্দোলন করছে না? রাস্তার জনগণ কি নামছে? নামে না, দলের নেতাকর্মীরা নামছে। ফলশ্রুতিতে আমরা যেটা বলছি, আমরা এই জায়গায় স্ট্রং বিরোধিতা করছি যে জুলাই সনদ হবে, সে জুলাই সনদকে অবশ্যই আমরা বলেছি কিন্তু জাতীয় নির্বাচন, আমরা আমাদের মূল দাবি গণপরিষদ। যদি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে
যদি গণপরিষদ থেকে সরে এসে তারা মনে করে যে না আমাদের এখানে সমাধানটা গণভোট, অধিকাংশ দলই বলছে যে গণভোটের মাধ্যমে এইটাকে আগে সুরক্ষা করা হোক, দেন এইটার উপর ভিত্তি করে পরবর্তী সংসদ হচ্ছে গিয়া বা জাতীয় নির্বাচনটা হবে, আগে সংস্কারকে আপনি স্বীকৃতি দিবেন। এখন যদি বলেন যে আমার পরীক্ষার খাতা আমি মার্ক দিব, কারণ আপনি তো এর আগে জাতীয় সংসদে গিয়ে আপনি করবেন কি করবেন না এটার তো কোনো ভিত্তি নাই। এটা এই জায়গাটা হচ্ছে মূলত মূল ভিতর বা সংকট। যে বেচারা অঙ্কে জীবনেও পাশ করবে না, ইংরেজিতে টাই টুয়ে কোনো মতে কানের পাশ দিয়ে গুলি যাবে, তার পরীক্ষার আগের কৌশল আর ফার্স্ট 5 জনের পরীক্ষার আগের কৌশল কি এক হবে? হবে না। তার লক্ষ্য কোনোভাবে পাশ করা, আর আরেকজনের লক্ষ্য প্রথম 5 জন যে আছে তাদের পরস্পরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এই 5 জনের মধ্যে প্রথম কে হবে, দ্বিতীয় কে হবে, তৃতীয় কে হবে, চতুর্থ কে হবে, এইটা নিয়ে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। সুতরাং ফার্স্ট 5 জনের সাথে আপনি লাস্ট 5 জনের তুলনা করলে হবে না। কি হতে হবে? যদি আপনি তারপরে তো একই শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন, তাই না? তো তাকে একটা মধ্য অবস্থায় এসে ক্লাসটা নিতে হবে, যেখানে তাকে ধরে নিতে হবে আদু ভাইও থাকবে, যেখানে তাকে ধরে নিতে হবে ডাবল প্রমোশন পাওয়ার মতো একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্টও থাকবে। সো সে মাঝামাঝি জায়গায় আসবে। সেই মাঝামাঝি জায়গাটাই হলো 166টার মধ্যে 140টাতে ঐক্যমত। বাকি যেই 20টা বা 25টা বা 30টা ঐক্যমত নাই, এটাতে কোন কোন দলের কি কি মত, এটা তো মানুষের সামনে পরিষ্কার, তাই না? আর পরীক্ষার খাতা দেখবে মানুষ। বিএনপি আর আওয়ামী লীগ বা জাতীয় পার্টি আর জামাত কিংবা এনসিপি বা এবি পার্টি তো আর খাতা দেখতেছে না। ভোটটা কে দিবে? ভোট যে দিবে সেই খাতা দেখবে, সেই পরীক্ষক সেটা হচ্ছে মানুষ। বিএনপি বলছে মানুষের কাছে আল্লাহর ওয়াস্তে পরীক্ষার খাতাটা দেন। দেওয়ার পর যদি মনে হয় যে বিএনপি কোনো মতের সাথে একমত হয় না, বিএনপি দলের সাথে মানুষ রাস্তায় অতীতে নামে নাই, সুতরাং বিএনপির তেমন জনপ্রিয়তা নাই, বিএনপি বেশিরভাগ দল যেই মত দেয় বিএনপি তাতে বাগড়া দেয়, তো মানুষের তো নিশ্চয়ই বিএনপির উপর খুব দুঃখ থাকবে, তো মানুষ এনসিপিকে ভোট দিবে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে না 300 আসনের মধ্যে ওরা 300টাই পাবে। আমরা তো বলি মানুষ হাসিনার লাগছে 15 বছর 400 কোটি টাকা পিওনের বানাইতে, এই সরকারের লাগে 3 মাস, মতান্তরে 9 মাস। কিংবা ধরেন হাসিনার আমলে তো আমরা অ্যাটলিস্ট মানে মন্ত্রীদের কেবিন ব্যাগের মধ্যে ম্যাগাজিন পাই নাই, বাট এখন আমরা পাই। আবার ধরেন এই সরকারের এমনই উপদেষ্টারা বসেন এবং সরকার চালান যে ওই দলেরই একজন অত্যন্ত ভাইটাল নেত্রী, যিনি অবশ্য এখন দলের সাথে নাই, তিনি বিশাল বিশাল পোস্ট দেন যে সেই দলের কি বেহাল অবস্থা। কিংবা ধরেন অর্থনৈতিক কেলেঙ্কারির সঙ্গে সঙ্গে আমরা তাদের খুবই ভিজিবল মুখগুলো হঠাৎ ইনভিজিবল হয়ে যায়, কারণ তাদের বিরুদ্ধে ভয়াবহ নৈতিক স্খলনের অভিযোগ আসে। তো এগুলো সব জনগণের সামনে আছে। এরপরে যদি জনগণ মনে করে 300 আসনে 300টাই দিবে, তো অসুবিধা কি? বিএনপি তো কোনোদিন মানা করে নাই। বিএনপির চেহারাও মানুষের কাছে পুরা স্পষ্ট, এনসিপির চেহারাও পুরা স্পষ্ট, এবি পার্টির চেহারাও স্পষ্ট, আওয়ামী লীগ কি করছে সেটাও স্পষ্ট, জামাত ইসলাম কি করতেছে এটাও স্পষ্ট। মানুষকে না বেছে নিতে দেন। এই যে বলছেন পরীক্ষার খাতা নিজেরা দেখা, হয়েছে কি 15 বছরে বিএনপি প্রেক্ষাপট তৈরি করছে। 15 বছরে আমরা যাদেরকে ছাত্রলীগের আনাচে কানাচে ছোট ছোট পদ নিয়ে কোনো মতে লুকিয়ে লুকিয়ে রাজনীতি করতে দেখেছি, কিংবা ধরুন প্রধানমন্ত্রীর সাথে কোনোভাবে একটু দেখা হয়ে নিজেকে ধন্য বলে বড় বড় স্ট্যাটাস দিতে দেখেছি, তারাই এখন বিরাট বড় বিপ্লবী হয়েছে। 15 বছরে যদি তারা একটু আওয়াজও করতো তাহলেও বুঝতে পারছে তারা আছে। বাট 15 বছরে তো ভাই আমাদের লড়াইটা আমাদের এই পলিটিক্যাল পার্টি পুরনো যে দলগুলো ছোট বড় হোয়াট এভার আমাদেরই করতে হয়েছে। সেই বিএনপির মহাসচিবই কারাগারে গেছেন, সেই মঞ্জু ভাইদেরকেই লুকায় থাকতে হয়েছে, সেই আমাদের বিরুদ্ধেই মামলা হয়েছে, কিংবা আমাদের বিরুদ্ধেই ইন্টারনেটে মানে বুলিং হয়েছে। এগুলোর শিকার তো আমরাই হয়েছি, তাই না? তখন তো আমরা কাউকে দেখিনি। এখন প্রত্যেকের আমলনামা মানুষের সামনে আছে। বিএনপি 166টার মধ্যে 140টাতে একমত হয়েছে, এটাও মানুষ জানে। কোন 25টায় একমত হয় নাই এটাও মানুষ জানে। সো তারপরে আপনি মানুষকে যাচাই করতে দেন মানুষ কাকে ভোট দেয়। আপনারা ভোটকে কেন পিছাইতে চান? এখানে আমি আরেকটা আশঙ্কার কথা বলি। আওয়ামী লীগকে যেটা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল, এখন আমি দেখতে পাচ্ছি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো মাঠে ক্রিয়াশীল বিএনপি বাদ দিয়ে, তারা ধীরে ধীরে নির্বাচনটিকে প্রায় অসম্ভব করে তোলার চেষ্টা করছেন, এবং এই অসম্ভব করে তোলার প্রক্রিয়ায় তারা এই হুমকিও দিচ্ছেন যে এটা মানা না হলে নির্বাচন করব না, ওটা মানা না হলে
নির্বাচনে যাব না, এবং তারা এক ধরনের একজোট হবার চেষ্টা করছেন সো দ্যাট নির্বাচনের মাঠে বিএনপিকে একা মনে হয় যে বিএনপি একমাত্র যে নির্বাচন চাইছে। সো আমরা যেই গণতন্ত্রের স্বপ্ন নিয়ে আমাদের 90 বলেন, 71 বলেন কিংবা 24 বলেন, যেই গণতন্ত্রের অভিপ্রায় নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল, সেটা তো বারবারই হোঁচট খাচ্ছে আমি দেখতে পাচ্ছি। আপনি হাসছেন কিন্তু আসলে আপনার ভিতরে একটা কুটবুদ্ধি আছে, তাহলে তো এটা সন্দেহের মধ্যে পড়ে। আমরা এখন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে দুটো স্টেটমেন্ট পেয়েছি, যেটা হচ্ছে এপ্রিল অ্যান্ড ফেব্রুয়ারি। সো আমি মনে করি না যে যেটা এই যে ইরানের যুদ্ধে আমরা মনে করছিলাম বিশ্বযুদ্ধ লেগে যাবে, এখন তো হঠাৎ সব ঠান্ডা হয়ে গেছে, তাই না? সো আমি যেটা মনে করি, যেটা আমরা পাচ্ছি দৃশ্যমান, সেটার মধ্যে আমাদের থাকা উচিত। আমি মনে করি ইলেকশনের ফেব্রুয়ারি টু এপ্রিল এর মধ্যেই আমরা এটা দিক নির্দেশনা পেয়েছি, এটার মধ্যে আমাদের থাকতে হবে। স্পষ্ট তো হয়নি, স্পষ্ট তো সবকিছু হবে না, আস্তে আস্তে হবে। ওই যে আপনি বললেন না যে উনিই তো বললেন যে প্রথমে ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন, এখন তো স্পষ্ট করে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এরকম আর কি। তো এখন যে কথাটা, আরেকটা তথ্য একটু মানে কারেকশন করে দিই, সেটা হচ্ছে আনুপাতিক নির্বাচন পদ্ধতির ব্যাপারে কিন্তু আমাদের মতামত ছিল অনেকের, অনেকে এটা 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 স্প্রেডশিটেও ছিল। তো সেই মতামতে আমরা যারা আনুপাতিক হারে নির্বাচনের কথা বলেছিলাম, এরপরে নির্বাচন কমিশন আমাদের সাথে আলোচনা করেছে, ডায়লগ করেছে। ওনারা আমাদেরকে বলেছেন যে নিম্নকক্ষে যদি আনুপাতিক পদ্ধতিটা হয়, তাহলে এটা আমাদের বর্তমান প্রেক্ষাপটে এটার কিছু জটিলতার দিক আছে। ফলে আমি যতটুকু জানি এনসিপিও এই উচ্চকক্ষে এটা ভেবেছি, তাহলে আপার হাউসে যেটা হবে সেখানে উচ্চকক্ষে আপনার আনুপাতিকটা থাকতে হবে। এখন যখন আনুপাতিকটা উচ্চকক্ষের ব্যাপারে একটা আশঙ্কা দেখা দিয়েছে, এখন আবার সবাই তার আগের দাবিতে ফিরে যাচ্ছে যে তাহলে আমরা চাই। এখন দেখেন আসলে সমস্যাটা কোথায়, এটাও তো ভোট, এটাও তো গণতান্ত্রিক একটা পদ্ধতি। আসল কথা হচ্ছে, আর এরা যেতে চায় কেন বা আমরা যেতে চাই কেন? সত্য কথা, আমাদের আনুপাতিক হলে সুবিধা, আর ওনাদের ফার্স্ট পাস দি পোস্ট হলে সুবিধা। যে যার সুবিধা মতো কথাই বলছে, কিন্তু এখানে ওই যে সংকটটা, সেটা হচ্ছে আমরা যে যত কথাই বলি, এই জন্য নীতি কথা বলাটা উচিত না। আমরা যে যা কথাই বলি, সবাই কিন্তু আমাদের সুবিধা মতো কথাটাই বলি। দেখেন 47, 52, 62, 69, 71, 24, আমি কোনো পার্থক্য দেখি না। প্রত্যেকটার পেছনে বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু লড়াই হয়েছে। 47 কিসের বিরুদ্ধে হয়েছে? দীর্ঘ জমিদারি প্রথার বিরুদ্ধে, দীর্ঘ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, হিন্দু জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে 47 হয়েছে না? হ্যাঁ, প্রত্যেক কিছুর মধ্যে পাওয়া না পাওয়ার বেদনা আছে। 47-এ যেটা পার্টিশনের কথা বলেছে, সেখানে তো আমরা বঞ্চিত হয়েছি, সত্য কথা। কিন্তু 47 না হলে তো 71 হতো না। আর 71 না হলে আজকে দেখেন 24-এ আমাদের মাথায় যে পতাকাটা ছিল, ওইটা জন্ম হয়েছে কবে? 24-এ আমরা যতগুলো কথা বলেছি, সবগুলো 71-এর কথাই তো বলেছি। আমরা তো আমাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা বলেছি, শিখেছি কোথায়? সেটার অস্তিত্বটা কোথায় ছিল? 71-এর মধ্যেই তো ছিল। সুতরাং এই বিতর্কগুলো আমাদের এখানে বহুবার হয়েছে। আমরা এই জন্য বলছি 24-এর মধ্যে দিয়ে এই সমস্ত কুটতর্ক, বিতর্কগুলোকে দাফন করতে হবে, তাহলে তো কোনো লাভ হলো না। এই যে এক্ষুনি দেখলেন যে একটু উত্তেজনা ছড়িয়ে পড়েছিল কিছুটা। আমি যেটা মনে করি বা বলছি সেটা হচ্ছে যে দেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কথা আসছে, কিন্তু যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, বিএনপি তো এটাকে সাপোর্ট করেছে, বিএনপিকে সাধুবাদ জানিয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে অসুবিধাটা কোথায়? দেখেন, এখন বিএনপি জামাত বলছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তাদের আপত্তি নেই, কিন্তু যত জায়গায় আওয়ামী লীগ মাথা চাড়া দিচ্ছে, প্রথম তাদেরকে ঘেরাওটা করতেছে কে? বিএনপি জামাতের লোকেরাই তো করতেছে সব জায়গায়। আপনি সেদিন দেখেছেন না, ওই যে বিচারপতি নির্বাচন কমিশনারকে যেটা মব নাকি একটা হলো, তারপর তাকে। সুতরাং আমরা যত সাধু কথাই বলি, বাস্তবতা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ যেটা হয়েছে, এটার জন্য আমাদের কর্মীরা, আমাদের তৃণমূলের লোকেরা সবাই নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আমি মনে করি কালকে যদি আপনি দেখেন ওবায়দুল কাদের কোথাও বসে চা খাচ্ছে, এই শব্দ যদি কোথাও শুনেন, রুমিন ফারহানা যদি ওনার জীবনও দিয়ে ফেলেন, উনি ওনার কর্মীদেরকে আটকে রাখতে পারবেন না। ওনার কর্মীরা ওনাকে মব করে, ওনাকে অতিক্রম করে গিয়ে ওবায়দুল কাদেরের মানে কাউয়া কাদেরকে ওরা মানে একটা কাউয়া বানিয়ে ফেলবে, এরকম একটা পরিস্থিতি হবে। সুতরাং কথা হচ্ছে আমরা যাতে আমাদের 24-এর প্রেক্ষাপটটা ভুলে না যায়। এবং আমি আবারও বলছি যে দেখেন, এত আলোচনার মধ্যেও যেটা দাঁড়াচ্ছে সেটা হলো আমাদেরকে এই পথগুলো অতিক্রম করে নির্বাচনে যেতে হবে। নির্বাচন তো যেতেই হবে। এই সরকারের জন্ম হয়েছে, এটা নাই তো। এবং আমি তো জানি, আপনাকে আমি বলতে পারবো, এই উপদেষ্টা পরিষদ নির্ধারণ হয়েছে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় বসে, সেখানে বসে তালিকা হয়েছে না? এখন আগের দিন রাত 4টা বাজে রহমান মিটিং করছে, ছাত্ররা বসে আছে, একটা ছবি দেখেছেন না? তাহলে ছাত্ররা যখন বলে যে বিএনপির কোনো অবদান নাই, এটা তো সঠিক না।
বিএনপির সাথে মিটিং হয়েছে রে ভাই। কথা হচ্ছে আমরা এই বিতর্কে পড়ে কেউ কারো অবদানকে অস্বীকার করা যাবে না। এবং আজকে যে আমরা ছাত্রদের কথা বলি ওরা নতুন এসেছে, ভাই নতুন এসেছে বলেই তো ওরা হাসিনাকে বদলাতে পেরেছে। আমাদের মতো পুরানরা তো হাসিনা জানে আমাদেরকে কোথায় মারলে আমরা কোথায় লুকায় যাব, হাসিনা জানে আমাদের কোথায় আঘাত করলে আমরা, ওদেরকে জানতো না, ওই প্রজন্মকে জানতো না। ওদেরকে জানে কি নতুন জেনেছে যে একটা মারলে আরেকটা পালায় না, দাঁড়ায় থাকে, ওইটাই তার নতুন অভিজ্ঞতা। এবং সেই অভিজ্ঞতার কারণে আমরা বিজয় হতে পেরেছি। একে অপরকে যদি মিউচুয়াল রেসপেক্ট আমাদের না থাকে এবং একে অপরের গুরুত্ব যদি উপলব্ধি না করি, তাহলে জুলাইয়ের অর্জন সফল। সেনাবাহিনী থেকে বলা হয়েছে যে ইলেকশন কমিশন নির্বাচনের জন্য সাহায্য চাইলে তারা একটা নিরপেক্ষ নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবে। আমাদের পুলিশ তো এখনো টমায় আছে। এই যে কি চকরিয়ার ওসি তার তো প্রত্যাহার করছে, তো পুলিশ কাজ করবে কেমনে? এই ধরেন সাবেক রাষ্ট্রপতি ছিল হামিদ সাহেব, 3 ঘন্টা আপনার এয়ারপোর্টে বসে রইল, ওখানে ইমিগ্রেশন থেকে শুরু করে সব সংস্থার লোক ছিল না, আর সে কি সরকারের কোনো কর্নার থেকে পাস অনুমতি নেওয়া ছাড়া চলে গেছে? 3 জন পুলিশ চাকরি হারালো। তো সুতরাং এই জন্য পুলিশকে তো ট্রমার থেকে বের করানোর চেষ্টা হয় না, কারণ একটা বছর গেছে, আপনি পুলিশ বলেন প্রশাসন বলেন এটা তো এখনো ঠিক করা যায় নাই। তো এখন যদি ইলেকশনের কথা বলেন, ইলেকশনে আপনি সব 6000 প্রশাসনের আছে, অফিসার আছে, আপনি 6000 সারা দেশ চালায়, মিনিস্ট্রি চালায়, মিনিস্ট্রির অধীনের বিভাগ চালায়, সব ডিসি হয়। আপনি কি ডিসি হতে কি আইনস্টাইন হতে হয় নাকি? আপনি আর 25টা ক্যাডার রয়েছে, সেখান থেকে লোক নিয়ে 7 দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং দিলে ডিসি হতে পারতো না? আমি নিজে বণিক বার্তায় 7 দিন পরে একটা রিপোর্ট এক্সক্লুসিভ হয়েছে যে প্রশাসনের 95% ছিল ফসিবাদী দোষর। আমি কিন্তু একটা সোর্সে পাঠায়ও দিছি, যাতে দেখতে হয়তো তার পাঠায়ও দিছি কই। তারপর সব প্রশাসন ক্যাডারের লোকরে ডিসি বানাইছে, এই ডিসির আবার উড্র করছে অনেককে, তাহলে তারা তো টমার মধ্যে আছে না? তো এই জন্যই বলছি যে আপনি যদি আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, আর্মিকে যদি ইউজ করেন, এবং ইলেকশন কমিশনের নিজস্ব অফিসার আছে, অর্ধেক রিটার্নিং অফিসার করা যায়, আপনি অন্য ক্যাডার থেকে বেছে নেন। হ্যাঁ, আমিও তো নিজে আমাদের 250 সাংবাদিক রিপোর্টারদের, আপনার জানেন তো রিপোর্টারদের ইলেকশন কমিশনে আছে, আমি ওটার চেয়ারম্যান, কোনো সমস্যা হয়? তা আমি পারি না? খালি প্রশাসনের ক্যাডারকে রানি এখানে 3 মাস, ওখানে 6 মাস, ওখানে 1 বছর থেকে এক্সপার্ট হয়ে যায়, তাদের সারা দেশ চলে না, রাষ্ট্র চলে না। এগুলি কি ধারণা? ঠিক আওয়ামী লীগ যা করছে ঠিক এই সরকার একই পথ অনুসরণ করে চলছে, একই। সুতরাং এই জন্য আমি বলছি যে ইলেকশন সম্ভব। এখানে হচ্ছে যে সংস্কারের যে ঐক্যমত, সেটাও কিন্তু আঘাত ছিল, সেটাও সমাপ্ত হতো, এবং 100 ভাগ একমত হবে না। আমি আগেও বলেছি সব দলের নীতি আদর্শ এক না। সুতরাং এই যে মাঝখানে দল ভেঙে ছুটে রাস্তায় যে আলটিমেটাম দিয়ে, এখানে কিন্তু একটা ছেদ পড়েছে। এটা আমার কথা যে ছাত্ররা তাদের রাইট আছে, জুলাই সনদ, সেখানে তো এই যে দলগুলি আর ছিল, তারা তো আগে ঘোষণা দিয়েই কিন্তু করছে, এটা হঠাৎ করে নাই। তাই ওই সবগুলো রাজনৈতিক দল তাদের ডাকলো না কেন যে বাবারা যায় না, এটা কথা ছিল, ঠিক আছে আমরা করতেছি। হ্যাঁ, রাস্তায় এই বিভেদটা শো করলো কেন? মানে বিভেদটা তো প্রকাশ্যে আসছে। আমরা যদিও বলছি যে হ্যাঁ এটা ঠিক, ফ্যাসিবাদের ভিতরে ঐক্য কিন্তু আছে, এগুলো কেউ আলাদা থাকবে না, আপনি ডাক দেন থাকবে না। এই জন্য আমি বলছি যে এখন যেটা হয়েছে, আমি বলবো শুরুর থেকে এ পর্যন্ত আমি মনে কোনটা আগে শুরু করতে হবে, কোন জায়গা থেকে শেষ করতে হবে, এই অন্তর্বর্তীকালীন সরকার এটা বুঝতে পারে না। এই জন্য আমি বলছি, কখনো বলি এটা এনজিও সরকার অথবা বিধানের জন্য সরকার এবং নির্বাচন কমিশন তাদের যথেষ্ট ঘাটতি আছে, এবং আমরা সরকারের নানা সময় যে বক্তব্যগুলো দেখি সেটা আমাদেরকে খুবই মানে শঙ্কায় ফেলে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সরকার ফিট কি ফিট না, তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা প্রিডিসাইডেড ইলেকশন হতে যাচ্ছে কিনা, এবং যারা রাজপথে শক্তি দেখিয়ে কেন্দ্র দখল করে পুরনো সিস্টেমে নিজেদের শক্তি প্রদর্শন করতে চায়, তাদের মতন করে একটা সংসদ হবে কিনা, এবং 2018 সাল 8 সালের মতন সংসদে কারা কারা যাবে
সেটা ঠিক করে তারপর ইলেকশন হবে কিনা এইটার আশঙ্কা আমরা সবচেয়ে বেশি করি। যার কারণে আমরা বলতে চাচ্ছি যে যখন আপনি বড় ভোটের জনগণের বড় সমর্থনের কথা বলেন, আপনি হচ্ছে আপনার বড় দল বড় সমর্থন, তাহলে ভোট তো ভোটই, যেটা তো আপনার হচ্ছে জিয়াউর রহমান তিনিও তো এসে গণভোট দিয়েছিলেন, গণভোট দিয়ে তার হচ্ছে জায়গার তার সমর্থন চেক করছেন না। তাহলে সেই ভোটে যদি তার যদি সর্বোচ্চ সমর্থন থাকে তাহলে জুলাই সনদ কিভাবে সুরক্ষিত হবে সেটার ভোটের ক্ষেত্রে কেন তিনি দ্বিমত করতেছেন? এখানেই তো হচ্ছে আপনার মূলত সন্দেহ সংশয়টা হয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনি দেখেন আপা একটা খুব আপত্তিকর কথা বলছেন, এটা খুবই কোনোভাবে উচিত না। তিনি বলছেন যে কি সরকার মবের ডাককে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন। জনগণের রায় কি ছিল? আপনি জনগণকে বারবার রায় দিতে বলেন, তাহলে জনগণের রায়ের জন্যই তো আমরা বলছি যে জনগণের রায়ের জন্য আপনি গণভোট দেন, সেটার বিষয় তো আপনার সেটাকে আপনার জনগণের ভোট মনে হয় না। তো বিএনপির মনেটা হয় কি? বিএনপির মনেটা হচ্ছে হাতে বেশি সময় নেই। হ্যাঁ, পুরো স্টেট যেভাবে চলছে, অর্থাৎ রাষ্ট্রপতি আওয়ামী লীগ থাকবে, মুজিববাদী সংবিধান থাকবে, শুধুমাত্র চেয়ারের জায়গায় চেয়ারপারসন চেঞ্জ হবে, তাহলে সব কিছু পরিবর্তন হয়ে যাবে। এই যে চিন্তা, সেটা হচ্ছে সবচেয়ে বড় সংকট। আপনি দেখেন বিএনপির এক দফার আন্দোলনের জন্য ফ্যাসিবাদী লড়াইতে তার হচ্ছে 28 জন মারা গেছে। 28 অক্টোবরের পর থেকে 7 জানুয়ারি পর্যন্ত টোটাল 28 জন মানুষ মারা গেছে। আর ফ্যাসিবাদ পড়ে যাওয়ার পরে নিজেদের ভিতর ক্ষমতা ভাগাভাগির জন্য অন্তকোন্দলে মারা গেছে 78 জন। তাহলে হচ্ছে একটা দল গণতান্ত্রিক লড়াইয়ের জন্য যত না প্রাণ দেয়, তার সে নিজেদের ভিতর ক্ষমতা কাঠামো টিকে থাকার জন্য তার সে আর 10 জন নেতার একটা দল, তো সেখানেও আমরা দেখি সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে নিজের দলের নেত্রী, নিজের দলের অতি পরিচিত জ্ঞানী নেতার হাঁপাবে। আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।